আজকের ভিডিও টিউটোরিয়াল শেষে আপনারা তৈরি করতে পারবেন এরকম একটি স্যালারি শিট, যেখানে আপনারা শিখতে পারবেন কিভাবে ওয়ার্ক এরিয়া ভেদে বিভিন্ন এমপ্লয়ির হাউস রেন্ট বিভিন্ন রকমের অটোমেটিক্যালি ক্যালকুলেট করতে হয়। তাছাড়া পেনশনের যে পার্সেন্টেজ থাকে এক এক এমপ্লয়ি ভেদে বিভিন্ন রকমের পার্সেন্টেজ অনুযায়ী তাদের পেনশন অ্যামাউন্ট কিভাবে ক্যালকুলেট করতে হয় তাও অটোমেটিক্যালি, যেখানে আমরা ইউজ করেছি ইফ ফাংশন এবং ডেটা ভ্যালিডেশন। পাশাপাশি আপনারা শিখে নিন কিভাবে ডেটা ভ্যালিডেশন এবং ইফ ফাংশন ইমপ্লিমেন্ট করতে হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, ইজি লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ওয়েলকাম জানাচ্ছি আমাদের চতুর্থ ভিডিও টিউটোরিয়াল। এমএস এক্সেলের আমাদের লাস্ট যে ভিডিও টিউটোরিয়ালটি ছিল ওখানে আমরা একটা ইন্টারমিডিয়েট লেভেলের স্যালারি শিট তৈরি করে দেখিয়েছি। আমরা আজকে গত যে ক্লাসের যে স্যালারি শিটটা ছিল এইটাকে আজকে আমরা মডিফাই করে অ্যাডভান্স লেভেলের স্যালারি শিটে পরিণত করবো ইনশাল্লাহ। যে টপিকগুলো এখানে কভার করবো সেগুলো হচ্ছে টেবলের কিছু কাজ থাকবে এখানে, ইফ ফাংশন সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করবো। তাছাড়া ডেটা ভ্যালিডেশন সম্পর্কে আলোচনা করা হবে। সো যারা এই টপিকগুলো সম্পর্কে অলরেডি ধারণা আছে ভালো, তারা চাইলে সরাসরি আমি নিজে টাইম স্ট্যাম্প দিয়ে দেবো, আপনারা সরাসরি শিটের চলে যেতে পারেন, ওই অংশ থেকে শুরু করতে পারেন। আর যাদের এ সম্পর্কে খুব ভালো ধারণা নেই তারা অবশ্যই প্রথম থেকে ভিডিওটি না টেনে দেখবেন। তো কথা না বলে চলুন শুরু করা আজকে এই ভিডিও টিউটোরিয়াল। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন। ওকে বন্ধুরা, আমরা প্রথমে গত লেকচার যে শিটে যে লেকচার ভিডিওতে যে স্যালারি শিট নিয়ে কাজ করেছিলাম সেটা ওপেন করে নিচ্ছি। যারা আমার গত লেকচার ভিডিওটি দেখেননি তারা অবশ্যই আমরা এই ভিডিও টিউটোরিয়ালটা দেখে নেবেন, কারণ যদি আপনি এই ভিডিও টিউটোরিয়াল না দেখেন তাহলে হয়তো এই পর্যায়ে কীভাবে এসেছি সেই সম্পর্কে আপনারা ভালো আইডিয়া নিতে পারবেন না বা বুঝতে পারবেন না। ওকে, আর আমি প্রতিটা লেকচারে আমাদের এই যে প্র্যাকটিস শিট ওটা ডাউনলোড লিঙ্কে দিয়ে দেয়। গত লেকচার শিটে যাদের ডাউনলোড করেন তারা চাইলে আমার আগের ভিডিওতে গিয়ে এই লেকচার শিটটি ডাউনলোড করে নিতে পারেন, এই প্র্যাকটিস শিট। যাই হোক বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা গত যে লেকচার ভিডিওতে এই দূর পর্যন্ত কাজ করেছিলাম, যেখানে আমরা কিছু দুইটি ইনফরমেশনের আন্ডারে এখানে দুটো ইনফরমেশন নিয়েছিলাম, এমপ্লয়ি ইনফরমেশন, তারপর গ্রস স্যালারি যেগুলো সে প্রতিষ্ঠান থেকে পাই, তার মধ্যে বেসিক, হাউস রেন্ট, মেডিকেল এবং এই তিনটা আইটেমস আমরা এখানে অ্যাড করেছি। রিডাকশনের মধ্যে আমরা দুইটা আইটেম অ্যাড করেছিলাম, টোটাল ডিডাকশন। এখানে টোটাল ডিডাকশনের জন্য একটা কলাম রেখেছি, এরপরে নেট স্যালারি যেটা হয় কি ওই টোটাল গ্রস স্যালারি থেকে ডিডাকশনসগুলো বাদ দেওয়ার পরে নেট স্যালারি আমরা বের করেছি। তো বন্ধুরা, আমি গত ভিডিও টিউটোরিয়ালে বলেছিলাম যে এইখানে কয়েকটা ব্যাপার কিন্তু এমপ্লয়ি ভেদে ভ্যারি করতে পারে। সেক্ষেত্রে আমরা আজকে দেখব যদি ভ্যারি করে যে কিছু কিছু ডিডাকশনস লাইক পেনশন এক এক পার্সেন্টেজ কিন্তু পেনশনটা কাটে। দ্যাট মিনস তার বেতন থেকে সবাই কিন্তু সেম অ্যামাউন্টে কিন্তু পেনশন কাটে না, কেউ 5% কেউ 10% এভাবে কিন্তু কাটতে পারে। ফিক্সড যদি আপনার কোম্পানিতে এমন হয় যে না পেনশনটা ফিক্সড কাটতে হবে, সেক্ষেত্রে সেটা ডিফারেন্ট ব্যাপার। আর যদি বলে না এটা প্রতি এমপ্লয়ি ভেদে, যদি আমি এখানে চয়েস দিয়ে রাখি যে আমি আমার ক্ষেত্রে 5% বা 10%, এভাবে অনেক প্রতিষ্ঠান দেখা যায় 5-এর যে উৎপাদক থাকে 5, 10, 15, 20 এভাবে করে কাটা হয়। সেক্ষেত্রে আজকে আমরা শিখবো এটা কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। পাশাপাশি আমি গত লেকচার ভিডিওতে বলেছিলাম হাউস রেন্ট যারা সিটিতে থাকে তাদের ডিফারেন্ট হতে পারে, অথবা যারা সিটিতে থাকে না তাদের কিন্তু ডিফারেন্ট হতে পারে। তো এই ব্যাপারগুলো যদি করতে চাই আমাদের অবশ্যই দুইটা জিনিস লাগবে, সেটা হচ্ছে একটা ডেটা ভ্যালিডেশন, একটা হচ্ছে ইফ ফাংশনস। ওকে, আমি বলেছিলাম এখানে টেবল সম্পর্কে একটু আলোচনা করবো। আমরা এখানে গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে এখানে টোটাল 3টা টেবল ইউজ করেছি। আমরা চাইলে এবার 3টা টেবল ইউজ না করে একটা টেবলে কিন্তু ইউজ করতে পারবো। আর কেউ যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমরা টেবল ইউজ করবো কেন, সরাসরি এখন যে ফরম্যাটটা আছে এক্সেলে সরাসরি এটা ইউজ করলে সমস্যাটা কোথায়, তো আমি এই ব্যাপারটাও এখানে একটু আলোকপাত করবো ইনশাল্লাহ। তো প্রথমে আমি যে টেবলগুলো ইউজ করেছি এখানে, যেমন এই ইনফরমেশন জন্য একটা টেবল ইউজ করেছি। আমরা যদি চাই এই টেবলটা আমরা ইউজ করবো না, আমরা চাচ্ছি না আমরা টেবল না, আমরা নর্মাল যে টেবলার ফরম্যাট যেটা এক্সেলে আছে ওটাতে আমরা ফিরে যাব। সেক্ষেত্রে আমি সেটাও দেখিয়ে দিই, এখানে সেটাও কভার করে দিই। সেটা হচ্ছে এই অপশনটা, এই টেবলটা ক্লিক করা অবস্থায়, মার্ক করা অবস্থায় পুরো টোটাল রেঞ্জ সহ আপনি চাইলে দুইভাবে এটা আগের অবস্থায় ফিরে যেতে পারেন। তার মধ্যে একটা হচ্ছে এখানে যখন আপনি এই টেবলটা আপনারা আমরা এখান থেকে এই যে টেবলটা আমরা এখানে বানিয়েছিলাম, ক্রিয়েট করেছিলাম, সেটা যখন আমি ক্লিক করবো এখানে একটা ডিজাইন নামে নতুন একটা ট্যাব দেখতে পাবেন। ওই ট্যাবে যাওয়ার পরে আপনি এখানে টুলসের আন্ডারে কনভার্ট টু রেঞ্জ যখন
যখন আমরা ক্লিক করব সেক্ষেত্রে এই টেবলটা যেটা আমরা ক্রিয়েট করেছিলাম টেবলটা এখানে আনডু হয়ে যাবে। দ্যাট মিনস এখন এখানে কিন্তু কোনো টেবল কাজ করছে না। তো এরপরে কিন্তু এখানে যে ফরম্যাটিংটা রয়ে যাবে, ফরম্যাটিংটা আপনাকে আবার ম্যানুয়ালি এই ফরম্যাটিংটা ঠিক করে নিতে হবে। সেটা আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে। একটা ওয়ে দেখিয়ে দিলাম। আরেকটা ওয়ে হচ্ছে এই যেমন এখানে আরেকটা টেবল আছে, সেকেন্ড যে গ্রস স্যালারি আন্ডার আরেকটা টেবল আমি ক্রিয়েট করেছিলাম, সেটাও এটা এইখানে ডিজাইন অপশন থেকে না গিয়ে সরাসরি এভাবেও আপনি করে নিতে পারেন। যেটা হচ্ছে রাইট ক্লিক করার মাধ্যমে আপনার এখানে টেবলের অপশনের আন্ডারে এটা এই কনভার্ট টু রেঞ্জ অপশনটা আছে, আবার আপনি ইয়েস করে কনফার্ম করে নেবেন। এটাও আমি এখানে টেবলটাও রিমুভ করে দিলাম এবং লাস্ট ওয়ান এই টেবলটাও আমরা রিমুভ করে দিচ্ছি টেবলের আন্ডারে কনভার্ট টু রেঞ্জ অপশন। ওকে, এখন আমরা 3টা টেবল কিন্তু রিমুভ করে দিয়েছি। এবং ফরম্যাটিংটাও যদি আপনি চেঞ্জ করতে চান, যে ফুল ফরম্যাটিং এখানে যে পুরোটাকে মার্ক করার মাধ্যমে আপনি ফরম্যাটিংটা চেঞ্জ করতে পারেন, অথবা একটা একটা করে করতে পারেন। তো আমি পুরোটা মার্ক করে ফরম্যাটিংটা এখানে রিমুভ করে দিচ্ছি। এটা হচ্ছে এইখানে আপনি দেখতে পাবেন হোম ট্যাবের আন্ডারে এই জায়গাতে এখানে ক্লিয়ার নামে একটা অপশন আছে। ক্লিয়ারের যে সাব অপশনগুলো আছে তার মধ্যে ক্লিয়ার ফরম্যাটস নামে একটা অপশন আছে। ক্লিয়ার ফরম্যাটস আপনি এখানে ফরম্যাটিংটা চলে যাবে। এখন হচ্ছে নর্মাল যে টেবুলার ফরম্যাটটা আছে এক্সেলের ওটাতে, দ্যাট মিনস এখানে কোনো টেবল কাজ করছে না। তো বন্ধুরা এখন আমি একটা নতুন ফুল ডেটাগুলো নিয়ে আমি একটা নতুন টেবল বানাবো, কারণ আমি দেখাতে চাই টেবলের যে সুবিধাগুলো কী কী আছে। আমরা এটা নিয়ে একটু দেখবো ইনশাল্লাহ। ওকে বন্ধুরা, আমি টেবলের যে সুবিধা, তবে এখানে আমি শর্টকাটে কিছু জিনিস এখানে লিখে রেখেছি আপনাদের জন্য। টেবলের যে ফিচার্সগুলো আছে তার মধ্যে আগে আমি প্রথমে একটা টেবল আমি বানিয়ে নিচ্ছি। এই জায়গাতে আমি চাচ্ছি এটা পুরা যে ইনফরমেশনগুলো নিই এখানে একটা এই পুরো ডেটাগুলোকে নিয়ে আমি একটা টেবল বানাতে চাচ্ছি। তার মধ্যে আমি চাচ্ছি এই হেডিংসগুলো আলাদা থাকুক, কারণ আমার মেন হেডিংস হচ্ছে টেবলের হেডিংস কিন্তু এগুলাই হোক। কেন এগুলোকে আমি টেবলের হেডিংস বানাচ্ছি সেটাও আমি আপনাকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। জাস্ট ওয়েট অ্যান্ড সি। ওকে, এখানে আমি প্রথমে আমি যেটা বলেছিলাম মার্ক করে নেব। মার্ক করার পরে এখানে ফরম্যাটেড টেবল অপশন থেকে করতে পারেন, অথবা আপনি ইনসার্টে গিয়ে টেবল অপশন থেকে করতে পারেন। ফরম্যাটেড টেবল অপশনে যদি করি সেক্ষেত্রে আমার সুবিধাটা হচ্ছে এখানে আপনি কিছু প্রিসেট অনেকগুলো টেবল, সুন্দর সুন্দর টেবল যেগুলো এক্সেল আপনার জন্য ক্রিয়েট করে রেখেছে, এগুলো আপনি ইউজ করতে পারেন আপনার পছন্দ মতো। তো আমি এখানে একটু মোটামুটি একটু ব্রাইট কালার লাইক লাইট ব্লু হিসেবে আমি একটা টেবল এখানে নিয়ে নিচ্ছি। সেক্ষেত্রে সে আপনাকে কনফার্ম করতে বলবে যে আপনি টেবলের যে রেঞ্জ কদ্দূর থেকে কদ্দূর সে এখানে আর করে দেবে এক্সেলে। আপনি যদি হচ্ছে বাড়িয়ে নিতে চান বা কমিয়ে নিতে চান সেক্ষেত্রে আপনি এটাকে সেল রেঞ্জটা আবার এটাকে অ্যাসিওর করতে পারেন। এবং এর ঠিক নিচে যে টেবল হেডার্স আমি বলেছিলাম, আমি এইগুলোকে এই ইনফরমেশনগুলো আইডি নেমস এক্সেট্রা এক্সেট্রা এগুলোকে আমি চাচ্ছি আমার হেডার হিসেবে থাকুক। সেক্ষেত্রে আমি এটাকে ক্লিক মার্ক করে দিব। টিক করার পরে আমি ওকে করবো। ওকে করার পরে আপনি দেখছেন নতুন একটা টেবল এখানে ক্রিয়েট হয়ে গেছে, একটা সুন্দর টেবল এখানে ক্রিয়েট হয়েছে। আপনি এই টেবল নিয়ে অনেকগুলো কাজ করতে পারেন। আমি প্রথমে যেটা বলেছিলাম এখানে আপনি যদি আমাদের টপিকে একটু দেখেন তাহলে আমি বলেছিলাম কি টেবলের ফিচার্সের মধ্যে অন্যতম ফিচার্স হচ্ছে ফরম্যাটিং। এখানে আমরা অটো কিছু ফরম্যাটিং দেখতে পাচ্ছেন আপনার এখানে কিছু ফরম্যাটিং হয়ে গেছে, যার মধ্যে একটা অপশন আছে ফিল্টার্স অপশনটা এখানে অ্যাড হয়েছে। ফিল্টার্স কি যারা জানেন না তাদের উদ্দেশ্যে একটু বলে নিই। এখানে ফর এক্সাম্পল আপনি এখানে অনেকজনের নাম আছে, অনেকগুলো এমপ্লয়ি 5 জনের নাম আছে। আপনি করলেন কি বা এখান থেকে ফিল্টার অপশনে ক্লিক করে আপনি চাচ্ছেন শুধু আবিদ এবং অজয়ের ইনফরমেশনগুলো আপনি এখানে শো করবে, মানে এগুলো নিয়ে আপনি অ্যানালাইসিস করবেন। অন্যদেরকে আপনি সাময়িকভাবে রিমুভ করে দিতে পারেন। এখান থেকে দেখতে পাচ্ছেন অজয় আবিদ এই 2 জনের ইনফরমেশন এখানে শো করছে, আর 3 জনের ইনফরমেশন হাইড হয়ে আছে। সেক্ষেত্রে একইভাবে আপনি আবার এগুলোকে ব্যাক করতে পারেন এগুলা টিকমার্ক করার মাধ্যমে। এটা একটা সুবিধা। এবং যেগুলো নিউমেরিক যে ভ্যালুগুলো আছে আপনি চাইলে এখানেও নিউমেরিক ভ্যালুগুলোর মধ্যে এখানে যেহেতু সবগুলো সেম ভ্যালু আমি এটা ধরে নিচ্ছি টোটাল অ্যালাওয়ান্সের মধ্যে আপনি চাইলে কোন অ্যামাউন্টগুলো এখানে শো করবে সেটা এখানে করে দিতে পারেন। ইভেন আপনি ইকুয়ালস সাপোজ আপনি চাচ্ছেন যারা টোটাল স্যালারি যাদের 50,000 উপরে সেটা বের করতে, সেক্ষেত্রে এখানে গ্রেটার দেন যে অপশনটা আছে গ্রেটার দেন দেওয়ার পরে আপনাকে বলবে কতর উপরে আপনি চাচ্ছেন। আপনি 50,000 যে অপশনটা আছে এটা ওকে করার পরে দেখতে পাচ্ছেন 50,000-এর উপরে আমাদের 2 জনের স্যালারি আছে, 2 জন লোকে স্যালারি পাই, টোটাল অ্যালাউন্স পাই, নট নেট স্যালারি, টোটাল অ্যালাউন্স পাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা 50,000 উপর 2 জন অ্যালাউন্স যারা পাই তারা এই 2 জন আবিদ এবং অজয়। আপনি যদি চান যে না আমি আবার আগের যে ফিল্টারিংটা ছিল ওটা রিমুভ করে দিতে, জাস্ট এখানে ক্লিয়ার ফিল্টার্স ফ্রম টোটাল অ্যালাউন্স এটা ক্লিক করার সাথে সাথে আপনার ফুল ইনফরমেশন যেগুলো ছিল ডেটা সবগুলো আপনি এখানে দেখতে পাবেন। এইভাবে আপনারা এখান থেকে চাইলে যাদের নেট স্যালারি 50-র উপরে বা 20-র উপরে এভাবে আপনার বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন কন্ডিশনের উপরে এই জিনিসটাকে টেবলটাকে ইচ্ছা মতো
মতো ফিল্টারিং করে নিতে পারেন। ফিল্টারিং অপশনটা ইউজ করার মাধ্যমে এটা ব্যবহার করতে পারেন। এটা আমি এখানে আরও চাইলে টেবিলটাকে অনেকভাবে সাজানো চাই, সেগুলো আপনারা এখানে ডিজাইনের আন্ডারে অনেকগুলো অপশন আছে। আমি ইনশাল্লাহ পরবর্তী কখনো সময় হলে আমি পুরো টেবিল নিয়ে একটা আলাদা একটা ভিডিও ডিটেল করবো। এখানে ইনসার্ট স্লাইসারের একটা দারুণ একটা অপশন, এগুলো আমি আপনাদেরকে পরে কোনো একটা ইউনিক একটা ভিডিও শুধুমাত্র টেবিলের উপরে ইন্ডিভিজুয়াল একটা ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা টেবিল সম্পর্কে যে ধারণাগুলো, যে ফিচার্সগুলো বলতে চেয়েছিলাম, হেডিংস থাকবে। হেডিংসের একটা ব্যাপার আমি এখানে দেখিয়ে দিই। আমরা এটাকে হেডার্স হিসাবে দেখিয়ে দিয়েছি আমাদের টেবিলে। এটার সুবিধাটা কি, আপনি যখন আপনার এখানে অনেকগুলো এমপ্লয়ি থাকতে পারে, হাজার হাজার এমপ্লয়ি বা শত শত এমপ্লয়ি আপনি থাকতে পারে, সেক্ষেত্রে আপনি যখন উপরের দিকে আমি স্ক্রল করব, খেয়াল করেন আমি উপরের দিকে যখন স্ক্রল করব, এইখানে স্ক্রল করছি, এখানে দেখেন, এখানে যে আমাদের ABCD যে কলামগুলো নেম ছিল, এগুলো কিন্তু কনভার্টেড ইনটু দ্য হেডার্স নেম। দ্যাট মিনস আমরা যে হেডারটা সিলেক্ট করেছি, এটা সুবিধাটা হচ্ছে আপনি যখন অনেক নিচে কাজ করবেন, এটা আপনি কোন ইনফরমেশনগুলো অ্যাড করছেন, বেসিকের ইনফরমেশন নাকি হাউস রেন্ট ইনফরমেশন, এটা আপনি ইজিতে দেখতে পাবেন। এখানে হেডারগুলো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি আমরা। এখানে যে ABCD ছিল আমাদের কলামের নেম, এগুলো কিন্তু কনভার্টেড ইনটু হেডার্স নেম। ওকে, তো এইভাবে যখন আবার উপরে চলে আসবো, আগের সিচুয়েশনে এটা ব্যাক করবে। এটা তখনই খুব সুবিধাজনক মনে হবে যখন আপনি অনেকগুলো ডেটা নিয়ে কাজ করবেন। এটা হচ্ছে অন্যতম একটা ফ্যাসিলিটি টেবিল, যেটা আপনি যদি নর্মাল টেবিলের ফর্ম ইউজ করতেন, সেক্ষেত্রে টেবিলের ফর্মগুলো যদি আপনি উপরে যেমন এগুলো এই উপরের দিকে নিচের দিকে আমি স্ক্রল করতাম, তখন টেবিলগুলো এইভাবে ঠিক এই স্টাইলে চলে যাবে। এখন আপনার প্রশ্ন হতো এখন কেন দেখাচ্ছে, কারণ আমার টেবিলটা কিন্তু এক্সিট করে গেছে। আমার টেবিলটা ছিল এত দূর পর্যন্ত, আমার টেবিলটা যখন এর চেয়ে বড় হবে, সাপোজ আমি যদি এর দূর আমার টেবিলটা বলতাম যে এর দূর হবে, সেক্ষেত্রে এখানে পর্যন্ত আপনার ডেটাগুলো এই ইনফরমেশনগুলো দেখাতো। যাই হোক, এখন আমরা এটা হেডিং নিয়ে বলেছি সিঙ্গেল এন্ট্রি অফ ফর্মুলা। এখানে একটা ব্যাপার আমি বলে নিই, সাপোজ আমি এখানে এই ফর্মুলাগুলো ইউজ করে নিই। প্রথমে আমি বলেছিলাম কি টোটাল অ্যালাউন্স ইকুয়ালস টু এই তিনটার যোগফল। তো এই তিনটার যোগফল সাম সূত্র আমরা ইউজ করতে বলেছিলাম। সামের যে শর্টকাট, অটো সামের যে শর্টকাট, সেটা হচ্ছে আমি বলেছিলাম অল্টার চেপে ধরা অবস্থা ইকুয়াল সাইন। দেখতে পাচ্ছেন আপনারা এখানে অটো সামের যে সূত্রটা চলে আসবে। এটা এন্টার করার সাথে সাথে আমি জাস্ট একটাতে দিয়েছি, আপনারা খেয়াল করেছেন যে অন্যগুলো অটোমেটিকলি কিন্তু ফিল আপ হয়ে গেছে। দ্যাট মিনস এখানে সিঙ্গেল ফর্মুলার জন্য পুরো টেবলে কাজ করবে। এখানে যখন নতুন একটা ইনফরমেশন এখানে যদি টেবল অ্যাড করতে চাই, নতুন কারো ইনফরমেশন, সেক্ষেত্রেও সে অটোমেটিকলি নিয়ে নেবে সূত্রটা। তার একটা আপনাদেরকে একটা তার উদাহরণ দিই। ফর এক্সাম্পল, আমি এখানে এই লাস্ট যে সেলটা আছে, এই সেলে আমাদের কার্সারটা রেখেছি, মাউস পয়েন্টারটা আমি ট্যাব দেওয়ার সাথে সাথে সে কিন্তু ডানে যাচ্ছে না। ট্যাব দিলে সাধারণত কী হয়, পরের যে কলামটা থাকে তার সেলে চলে যায়। কিন্তু যেহেতু আমাদের এইখানে আমরা ট্যাবলে আছি, এক্সেলের ইন্টেলিজেন্সি অটোমেটিকলি সে বুঝে নিয়েছে, এক্সেলের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি আছে এটার মাধ্যমে এক্সেল বুঝে নিয়েছে যে আমি পরবর্তী আরেকজনের ইনফরমেশন এখানে অ্যাড করতে চাই। লাইক আমি 1006 একজনের নামে এখানে অ্যাড করব, লাইক কবিরের ইনফরমেশন এখানে অ্যাড করব। তার বেসিক স্যালারি সাপোজ 15,000 এবং তার হাউস রেন্ট অটোমেটিক চলে এসেছে। খেয়াল করুন কেন, বিকজ এখানে কিন্তু সূত্র দেওয়া ছিল। সূত্রটা আমরা কীভাবে দিয়েছিলাম, কী দিয়েছিলাম, এটা 40% হবে, এটা অটোমেটিকলি চলে আসছে। এরপরে মেডিকেল যেহেতু আমরা অটোমেটিক দিয়ে না, এগুলো আমরা ম্যানুয়ালি ইনপুট করেছি 2000, আমি এইখানে 2000 হয়ে যাচ্ছে এবং টোটাল অ্যালাউন্সটা অটোমেটিকলি চলেছে। ডিডাকশন ট্যাক্স যেহেতু আমরা ম্যানুয়ালি দিতে হবে, সেক্ষেত্রে 500 টাকা যদি আমি দিই, এই ইনফরমেশনগুলো অটোমেটিকলি চলে এসেছে। দ্যাট মিনস আপনি একটা সূত্র ইউজ করবেন, পুরো অন্যগুলো অটোমেটিকলি নেবে। এই ব্যাপারটা খুবই আসলে ইন্টারেস্টিং এবং খুবই সহজ করে দেয় আপনার কাজ, কেমন একটা ফাংশন। যাই হোক, এরপরে আমরা আসি সিঙ্গেল এন্ট্রি ডাইনামিকের ব্যাপারটা যদি বলি, সেটা হচ্ছে ডাইনামিকের একটা উদাহরণ দেই আমি। সাপোজ এখানে যদি চাই সামের যে সূত্রটা ইউজ করার মাধ্যমে আমি এখানে টোটাল যে স্যালারি আছে ওই টেবলের টোটাল স্যালারিটা আমি চাচ্ছি। তো আমি এটাকে ক্লোজিং প্যারেনথেসিসের মধ্যে ক্লোজ করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন 2,32,500 টাকা স্যালারি দেখাচ্ছে। আমি এখানে কবিরের পরে আরেকজন এমপ্লয়িকে আমি অ্যাড করতে চাই, রফিক রফিককে আমি যখন এটা 25,000 বেসিকে আমি রফিকের স্যালারিটা এখানে অ্যাড করলাম। এখানে আমি দিয়ে দিলাম 2,000, এভাবে করে আমি এখানে দিলাম 1,000 এইভাবে। যাই হোক, আমরা যদি এখন দেখি এখানে যে 2,52,000 সামথিং ছিল, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনাকে রেঞ্জটাকে সিলেক্ট করে দিতে হয়নি, সে বুঝে নিয়েছে যে আমার টেবিলটা আপডেট হয়ে গেছে, সেক্ষেত্রে তার রেজাল্টটাও সে আপডেট করে নিয়েছে। বন্ধুরা, আপনি যদি এটা কেটে দেয়, খেয়াল করবেন যদি এই সেলটা আমি কেটে দেই, এর ইনফরমেশনগুলো যদি আমি এখানে কেটে দেই, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আগের পজিশনে চলে এসে। আমি আবার আনডু করে দিলাম 216। এই কারণে টেবিলটা অনেক ডাইনামিক কাজ করে। যাই হোক,
সেক্ষেত্রে নিউ ট্যাবের ব্যাপারটা আমি দেখে দিয়েছি। এখানে যদি আপনি নিউ একটা ট্যাব খুলতে চান, খুব ইজিতেই আপনি নতুন একজন ইনফরমেশন ট্যাব প্রেস করার মাধ্যমে আপনি এইভাবে প্রতিজন ইনফরমেশন অ্যাড করে নিতে পারেন। তো এছাড়াও আপনি আরেকটা ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে আপনি যদি এখানে নতুন একটা কলাম বা এখানে নতুন একটা রো আপনি এর ঠিক এই ভদ্রলোকের নিচে অথবা তার উপরে এভাবে যদি আপনি কোনো একটা ইনফরমেশন আরেকজন ইনফরমেশন ইনক্লুড করতে চান, সেক্ষেত্রে আমার থেকে এখানে একটা নতুন একটা রো খুলে নিতে হবে। ইনসার্টে গিয়ে রো অ্যাবাব, এখানে রো অ্যাবাব যদি খুলে নেই, এখানে দেখতে পাচ্ছেন আরেকজন ইনফরমেশন আপনি চাইলে অ্যাড করে নিতে খুব সহজে। একইভাবে কলামের ক্ষেত্রেও সেম, আপনি যদি চাচ্ছেন যে এখানে নতুন একটা কলাম হোক, আপনি রাইট ক্লিক করার মাধ্যমে ইনসার্ট কলাম টু দ্য লেফট, দেন ইনসার্ট একটা নতুন কলাম হবে, সেটা আমরা দেখবো, কারণ আমাদের কলাম এখানে অ্যাড করার প্রয়োজন হবে একটু পরে। তো বন্ধুরা, এটা ছিল আজকের টেবল সম্পর্কে বিস্তারিত ধারণা, টেবলের ফিচার্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এখানে, কারণ টেবল জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা ব্যাপার এখানে, কারণ এই টেবলের মাধ্যমে আপনি অনেকগুলো কাজকে আপনি খুবই সুন্দরভাবে গুছাতে পারবেন, অর্গানাইজ করতে পারবেন। অর্গানাইজের ক্ষেত্রে টেবল খুব বেশি হেল্পফুল। যাই হোক, আমি আমাদের এখন যে ব্যাপারটা করতে চাচ্ছি, আমি একটু ধারণা এই ফাংশন সম্পর্কে একটু ধারণা দেওয়ার পরে আমরা ডেটা ভ্যালিডেশন সম্পর্কে একটু জানবো। এই ফাংশন কেন আমি এই টপিকগুলো কী জন্য এখানে কভার করছি, কারণ এই টপিকগুলো নিয়েই কিন্তু আজকের আমাদের এক্সেলের কাজ হবে। সো এই এক্সেলের শেষের কাজ হবে, কারণ আমার যদি এই টপিক সম্পর্কে ধারণা থাকে, আমি যদি বলে যাই, হয়তো আপনারা খুব ভালোভাবে কাজ করতে পারবেন না। এই কারণে আমি আগে ফার্স্ট যাচ্ছি সব কিছু সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দেবো। এখন আসি এই ফাংশন সম্পর্কে। ইফের ফাংশন সম্পর্কে জানার জন্য আমি শিট 3টা ওপেন করে নিচ্ছি। এই শিট 3তে আমি যে ইনফরমেশনগুলো, এখানে যে ডেটাগুলো আছে, এগুলো একটু কেটে দিচ্ছি। ওকে, এখন দেখুন এই ফাংশন কীভাবে কাজ করে। এই ফাংশন, ধরুন আমি এখানে একটা বললাম কি, একটা প্রোগ্রাম আমি আপনাকে ক্রিয়েট করে দেখাই। এন্টার নাম্বার, এখানে বললাম এন্টার এ নাম্বার। এই নাম্বার দেওয়ার জন্য আমি এই সেলটা রাখলাম, এই সেলে আমি আপনাকে কোনো একটা নাম্বার দিতে বললাম। আপনি বললাম যে এখানে এই সেলে আপনারা একটা নাম্বার দেন, এটা আমি একটু ইয়েলো কালার করে দেয়, এখানে আপনি একটা নাম্বার দেবেন। ফর এক্সাম্পল আমি বললাম কি এটা 15, লাইক এখানে একটা 15 দিলাম। আমি এখানে একটা সূত্র ইউজ করলাম, সূত্র যেটা হেডিং হবে এটা আমি বের করব, এটা কি পজিটিভ নাম্বার কিনা, পজিটিভ। ওকে, পজিটিভ নাম্বার কিনা, অথবা পজিটিভ নাকি নেগেটিভ, এভাবে আমি এই প্রোগ্রামের নাম দিচ্ছি, নেগেটিভ। ওকে, এখন এখানে আমি ফাংশনটা ইউজ করবো। ফাংশন আমি আগেই বলেছিলাম, ফর্মাল ফাংশন ইউজ করার সময় অবশ্যই ইকুয়াল সাইনটা আমাদের প্রথমে ইউজ করতে হবে। সেক্ষেত্রে প্রথমে আমরা ইফ ফাংশন, ইফ লেখার পরে ট্যাব চাপলেই আপনি ইফের যে আর্গুমেন্টস ওগুলো দেখতে পাবেন। মানে ইফ ফাংশনের আর্গুমেন্টসগুলো আমরা দেখতে পাচ্ছি, কারণ 3টা আর্গুমেন্টস নিয়ে এই ফাংশন কাজ করে। তার মধ্যে একটা হচ্ছে লজিক্যাল টেস্ট, দ্যাট মিনস আপনি কোন কন্ডিশনটা এখানে দিতে চাচ্ছেন, কোন কন্ডিশন, ইফের কোন কন্ডিশন দেবেন। আমি কন্ডিশন দিব এখানে যে এই সংখ্যাটা রাখা হবে, আমি রেফারেন্সটা দিয়ে দিচ্ছি, সেল রেফারেন্স C3টা ক্লিক করার সাথে সাথে C3 চলে এসেছে। আমি এখানে বলবো যদি এখানে যে নাম্বারটা আপনি দিবেন, যে নাম্বারটা ইনপুট করা হবে বা ইনপুটের যে নাম্বারটা দিবে, সেটা যদি গ্রেটার দেন 0 হয়, তাহলেই কিন্তু ইফের যে রেজাল্ট ভ্যালু আমরা পরবর্তী ভ্যালুটা দিব। দ্যাট মিনস যদি 0 হয়, দ্যাট মিনস কন্ডিশন যদি ট্রু হয়, সেক্ষেত্রে কী হবে সেটা আপনাকে বলে দিতে হবে। সেক্ষেত্রে আমি বলবো এটা পজিটিভ নাম্বার। এটা আমরা যখন এই কোনো একটা ফর্মুলাতে টেক্সট ইউজ করি, সেক্ষেত্রে আমাদের অবশ্যই ডাবল কোটেশন ইউজ করতে হয়। ডাবল কোটেশন আমি লিখবো পজিটিভ, অনলি পজিটিভ লিখি, পজিটিভ। ওকে, এখন এটা কমা দিয়ে সেকেন্ড আর্গুমেন্ট আমি শেষ করে দিচ্ছি। সরি, এটা আমি ডাবল কোটেশন মার্ক দিতে ভুলে গিয়েছি। এখন আমি সেকেন্ড আর্গুমেন্ট শেষ করে দিলাম। এরপরে যদি এটা গ্রেটার দেন 0 না হয়, তখন কী হবে সেটাও আমি এখানে বলে দেবো আর্গুমেন্টের মাধ্যমে। দ্যাট মিনস যখন আমাদের কন্ডিশনটা ফলস হবে, সেক্ষেত্রে আমরা বলবো এটা নেগেটিভ, আমি ডাবল কোটেশন NEGATIVE ডাবল কোটেশন দিয়ে দিলাম। এরপরে আমরা ক্লোজিং প্যারেন্থেসিস বা প্রথম বন্ধনী যেটা ক্লোজিং আছে এটা দিয়ে দিব। এটা দেওয়ার পরে আমরা এন্টার করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে পজিটিভ, দ্যাট মিনস দিস নাম্বার ইজ পজিটিভ নাম্বার। মানে আপনি সাপোজ এটা আমি -10 দিলাম, সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এটা নেগেটিভ। ইফ ক্লসের ব্যবহারটা খুব ভালো করে দেখবেন, ইফ কন্ডিশন যেটা আছে, এই ফাংশনস ওটা ভালো করে দেখবেন, কারণ ইফ ফাংশনস খুব বেশি ফ্রিকোয়েন্টলি ইউজ করতে হতে পারে আপনার, এবং ইফ ফাংশনস ডিসিশন মেকিং টাইপের যে ব্যাপার স্যাপারগুলো থাকে, ওখানে আমরা খুব বেশি ইউজ করবো, ফ্রিকোয়েন্টলি ইউজ করবো। যাই হোক, -10 যখন আমি একটু জুম করে নিই বন্ধুরা, সরি, ইয়েস, -10 যখন পেয়েছে সে কন্ডিশনে, তখন ফলস কন্ডিশনের যে আমরা যে আর্গুমেন্টটা দিয়েছি ওটা ফলস হয়ে গেছে। দ্যাট মিনস তখন সেকেন্ড যে কন্ডিশনের যে সেকেন্ড ধাপ, ওখানে নেগেটিভ হিসাবে, দ্যাট মিনস ফলস হলে যে নেগেটিভ আমরা বলেছিলাম নেগেটিভ দেখানোর জন্য, সে নেগেটিভ শো করছে। এখন বন্ধুরা দেখেন, এখানে এই পজিটিভ নেগেটিভ
বা দুইটা কন্ডিশনের মধ্যে দুইটা স্টেট হতে পারে, সেক্ষেত্রে একটা পজিটিভ একটা নেগেটিভ, তখন আমরা এই সূত্রটা ইউজ করব। এমন তো হতে পারে যে না এখানে স্টেট আরও বেশি হতে পারে, দ্যাট মিনস যখন আপনার অল্টারনেটিভ যেটা আমরা বলি, এখানে দুইটা অল্টারনেটিভ, হয়তো পজিটিভ হবে অথবা নেগেটিভ হবে, এমন কিছু ডিসিশন মেকিং আমাদের সামনে চলে আসে, তখন দুইটার বেশি কিন্তু অল্টারনেটিভ আমাদের সামনে থাকে, মানে তখন 3টা হতে পারে 4টা হতে পারে, তখন আমরা এই ইফ নেস্টেড ইফের ব্যবহার করে ওই টাইপের ডিসিশনগুলো মেকিং করতে পারবো। সাপোজ আমি এইখানে ধরে নিলাম, এই নাম্বার সিস্টেমে ধরে নিলাম যে আমরা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, জিরো কিন্তু পজিটিভও না নেগেটিভও না, সেক্ষেত্রে 3টা অল্টারনেটিভ। এখানে আমি একটু যদি লিখি, একটা পজিটিভ একটা নেগেটিভ, এটা কিন্তু নন নেগেটিভ বা জিরো যেটা আমরা, এটা কিন্তু জিরো কিন্তু কোনোটাতে পড়ে না সাপোজ, সেক্ষেত্রে আমাদের কিন্তু 3টা অল্টারনেটিভস হয়ে গেছে। কিন্তু আমরা এই যে এখানে যে প্রোগ্রামটা বানিয়েছে বা ইফের যে ফাংশনটা ইউজ করেছি, এখানে মাত্র 2টা কন্ডিশনের জন্য এটাই ইনাফ। কিন্তু আমি যখন চাচ্ছি না এটা 3টা কন্ডিশনের জন্য লাগবে, সেক্ষেত্রে কী করবো দেখুন, আমি সেম যে ফাংশনটা ইউজ করেছি ওটাতে কাজ করছি। এখানে আপনারা যদি দেখতে চান, সরি এখানে হেল্পলাইন চালু হয়ে গেছে, ক্লিক, ওকে, ডাবল ক্লিক করার মাধ্যমে এটা একটু ওপেন করে নিচ্ছি, ইয়েস। এখন দেখতে পাচ্ছেন আমাদের এই ফাংশনটা এইভাবে দেখলাম যে 0 থেকে যদি বড় হয়, দ্যাট মিনস এই নাম্বারটা যদি 0 থেকে বড় হয়, সেক্ষেত্রে পজিটিভ বলে দিতে পারবো ইজিলি করে, একেবারে ইজিলি আমরা বলে দিতে পারবো। এখানে যদি দেখেন আপনারা খেয়াল করবেন যে আমি যে প্রথম যে কন্ডিশনটা দিয়েছি যে 0 থেকে যদি এই সংখ্যাটা বড় হয়, তাহলে আমরা কিন্তু চোখ বন্ধ করে বলে দিতে পারবো এটা পজিটিভ। কিন্তু আমি পরবর্তী দ্যাট মিনস 0 থেকে শুরু করে নিচের দিকে সবগুলোকে নেগেটিভের মধ্যে ইনক্লুড করে ফেলেছি। কিন্তু আমি চাচ্ছি না, আমি 0টাকে এইখানে নেগেটিভের মধ্যে ইনক্লুড করবো না, বরঞ্চ 0-র জন্য আমি আলাদা একটা কি রাখবো, আরেকটা কন্ডিশন রাখবো। সাপোজ এখন আমি বললাম কি এটা যদি এরকম হয়, সেক্ষেত্রে পজিটিভ। এখন এখানে আমি ইফ নেস্টেড ইফের ব্যবহার হচ্ছে, এখানে আমি করলাম কি, এখন আমার কাছে প্রথম যখন ছিল, তখন আমার কাছে 3টা কন্ডিশন ছিল। এখানে কন্ডিশনগুলো দেখা যাচ্ছে না, আমি একটু কাইন্ডলি এই কন্ডিশনগুলো এক পাশে সরিয়ে নেই, তাহলে হয়তো ব্যাপারটা আপনাদের জন্য ক্লিয়ার হবে বন্ধুরা। এখানে আমি কন্ডিশনটা নিয়ে আসলাম, ক্যাট পেস্ট, কাটের জন্য Ctrl+X আর পেস্টের জন্য Ctrl+V, এই শর্টকাটে আমি এখানে নিয়ে আসলাম। যাক, এখানে এরপরে আমি আবার আমাদের এই যে সূত্রটা আছে ওটার মধ্যে ইফের যে কন্ডিশন আছে ওখানে চলে আসছি। এখন দেখেন এখানে আমি এটা কেটে দিই, আমি প্রথম অংশ কিন্তু ফুলফিল করেছি, দ্যাট মিনস আমার যদি 0 থেকে বড় হয় এই সংখ্যাটা, তাহলে আমরা কিন্তু চোখ বন্ধ করে বলতে পারি না হ্যাঁ এটা পজিটিভ। কিন্তু আমি এখন আমাদের এই অল্টারনেটিভটা চলে গেছে, আমাদের হাতে এখন আর 2টা অল্টারনেটিভ আছে, হয়তো নেগেটিভ হবে অথবা 0। সেক্ষেত্রে আমরা আরেকটা ইফ ক্লজ এখানে ইউজ করতে পারি। এই যখন আমরা ইফের মধ্যে আরেকটা ইফের ফাংশন ইউজ করব, তখন সেটাকে বলা হয় নেস্টেড ইফ। ওকে, আমরা এখানে আসলাম, এখন বললাম কি, আমরা এখন বলবো এই সংখ্যাটা যদি ইকুয়ালস টু 0 হয়, এখন আমরা সেকেন্ড কন্ডিশনে চলে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা এটাকে বলবো, ডাবল কোটেশন দিয়ে বলবো এটা 0 যদি, এবং যদি 0 না হয় সেক্ষেত্রে আর যত সংখ্যা আছে সবগুলো নেগেটিভই হবে বন্ধুরা, এছাড়া আর কোনো অল্টারনেটিভ আমাদের কাছে বাকি নাই। আমি লিখবো নেগেটিভ। হ্যাঁ, এখন আমি যদি এটাকে এন্টার করি, সরি আরেকটা ক্লোজ করে নিই, আমি সূত্রটাকে ক্লোজ, সেটা অটোমেটিকলি অ্যাকসেপ্ট করে নিয়েছি আরেকটা বন্ধনী। কারণ এখানে যে আমি একটু যদি এটাকে করি, একটু ডেসক্রাইব করি, এখন যে এটা ক্লোজ করেছি সেটা হচ্ছে ইফের সেকেন্ড যে সূত্রটা ছিল, ইফের সেকেন্ড ফাংশনটাকে আমরা এখানে ক্লোজ করেছি। কিন্তু আমাদের ফার্স্ট ফাংশনটা এটা দেখে আমরা বুঝবো কীভাবে, দেখেন এটাও কিন্তু রেড কালার, ক্লোজিংটাও রেড কালার, দ্যাট মিনস এই যে ক্লোজিং প্যারেনথেসিস এটা হচ্ছে এই ইফ ক্লজের জন্য বা এই ইফ ফাংশনসের জন্য। এই ফাংশন কিন্তু আমরা এখন ক্লোজ করি না, দ্যাট মিনস এই ফাংশনটা ইফের এই সেকেন্ড ফাংশনটা কিন্তু ইজ এ পার্ট অফ দ্য ফার্স্ট ইফ ফাংশনস। সো আপনাকে এই ফাংশনটা ক্লোজ করে দিতে হবে। সেটা যদি আপনি করতে ভুলেছেন, সেক্ষেত্রে এক্সেল আপনাকে অটোমেটিকলি ক্লোজ করে দিয়ে দেবে। যাই হোক, আমি করে দিলাম নেগেটিভ। ওকে, এখন আমি আমার সূত্রটা কাজ করছি, এখানে দেখি 10 দিলাম পজিটিভ নাম্বার বললো, 5 দিলাম তাও পজিটিভ নাম্বার বললো, -5 দিলাম নেগেটিভ বললো, -1 নেগেটিভ বললো, 0 দিলাম 0। ওকে, ইট ওয়ার্কস। তো বন্ধুরা, এভাবে ইফ
ফাংশনটা কাজ করে, নেস্টেটিভটা আপনার কয়েকবার হয়তো প্র্যাকটিস করলে ব্যাপারটা আর ক্লিয়ার হয়ে যাবে ইজিতে। এবার আপনারা অনেকগুলো প্রোগ্রাম চাইলে এই টাইপের প্রোগ্রাম, ছোটোখাটো প্রোগ্রাম বানাতে পারেন, যেটার মাধ্যমে আপনি ইফ ফাংশনটা ইউজ করার মাধ্যমে আপনি অনেকগুলো ডিসিশন মেকিং বা এই কন্ডিশন এরকম হলে কী হবে, কন্ডিশনের অল্টারনেটিভ অন্যরকম হলে কী হবে, সেগুলো আপনি বানিয়ে নিতে পারবেন। যাই হোক বন্ধুরা, আমি এগুলো কেন বানালাম ইফ ক্লজটা, সেটা আমাদের আজকে শিটে খুব বেশি কাজ দেবে, সেটা আমরা যখন আজকে স্যালারি শিট মেকিং করবো তখন আপনারা বুঝতে পারবেন। কারণ আসি বন্ধু, আমি একটু ডেটা ভ্যালিডেশন সম্পর্কে না বললে নয়, ডেটা ভ্যালিডেশনটাও ইউজটাও আজকে আমাদের স্যালারি শিটে হবে, এই জন্য আমি ডেটা ভ্যালিডেশনটা একটু বলে দিই। যাই হোক, এখানে আমি চাইলে এটা রিনেম করে দিলাম। যদি আপনারা এটা নিয়ে কাজ করতে চান, আমরা ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো এই শিটটা, এখানে আমি ইফ ফাংশন লিখে দিলাম, ইফ ফাংশন। ওকে, এখন আমি ডেটা ভ্যালিডেশনের জন্য আরেকটা ওয়ার্কশিট আমি এখানে খুলে নিচ্ছি। এটাকে আমরা স্যালারি শিট নামে রিনেম করাই আছে। এটা ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট, সরি, এটা প্রথম ক্লাসে যেটা ওয়ার্কশিট ছিল ওটা। এবং এখানে এসে আমরা ডেটা ভ্যালিডেশনের জন্য আরেকটা ওয়ার্কশিট ইফ ফাংশনের পরে আমরা একটা ডেটা ভ্যালিডেশনের জন্য এখানে আরেকটা ওয়ার্কশিট আমরা খুলে নিব। স্যালারির পরে ইফ ফাংশন, এরপরে আমরা এখানে একটা শিট তৈরি হয়ে গেছে। এটা আপনি চাইলে ডিলিট করে দেবো অথবা এটাকে টেনে আপনি সর্বশেষে নিয়ে আসতে পারি। যাই হোক, এটার নাম দেবো আমরা ডেটা ভ্যালিডেশন। ওকে বন্ধুরা, ডেটা ভ্যালিডেশন জিনিসটা কি, এটা আপনারা কখনো খেয়াল করেছেন কিনা জানি না। আমরা চাইলে আমাদের আমাদের কয়েকটা অপশনস আছে যেগুলো লিমিটেড। মিনস আমরা জানি কী কী অপশন থাকতে পারে। আমি আপনাকে বললাম এই অপশনগুলো আপনি বেছে নেন, সেক্ষেত্রে আমি অবশ্যই জানি আমি কোন অপশনগুলো আপনাকে দেবো। যেমন সেখানে যদি 5টা অল্টারনেট থাকে, আমি 5টা অপশন দেবো, 10টা, দ্যাট মিনস লিমিটেড। এবং আমি চাচ্ছি এর বাইরে আপনি কিন্তু সিলেক্ট করতে পারবেন না। আমি যেগুলো আপনাকে অপশনস দেবো সেখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আমি অপশনসগুলো ডেটা ভ্যালিডেশনের মাধ্যমে দিতে পারি। সেটা কীরকম, ধরুন আমার এই পেনশনের ক্ষেত্রে লাগবে, আমি এখানে বলে নিই। আমরা যখন পেনশনের ক্ষেত্রে বলবো, আমি ধরুন আমার প্রতিষ্ঠান এমপ্লয়ীদেরকে বলে দিল যে আপনারা পেনশন চাইলে 5%, 10%, 15, 20, 25 পর্যন্ত বা 20 পর্যন্ত আমরা সাপোজ ধরে নিই, 20 পর্যন্ত আপনি এই চারটার মধ্যে যে কোনো একটা অপশনের মধ্যে আপনার পেনশনের পার্সেন্টেজটা রাখতে পারবেন। দ্যাট মিনস আপনি 5% রাখতে পারবেন, অথবা 10%, 15 অথবা 20%। এইভাবে আপনি এর বাইরে চাইলে 6% রাখতে পারবেন না, অথবা এবার 20-র উপরে যেতে পারবেন না, 5-এর নিচেও যেতে পারবেন না। এইভাবে করে আপনারা কিন্তু পেনশনগুলো রাখতে পারেন। এরপর যদি কখনো কোনো অনেক প্রতিষ্ঠান আছে যারা এভাবে আপনাদেরকে পাচ্ছেন উৎপাদক আকারে 20-র ভিতরে, নট মোর দেন 20 বা 25, 30, যেটাই হোক, অনেকজন হয়তো এর বেশিও হতে পারে। সেক্ষেত্রে আপনারা আরও অল্টারনেটিভ এখানে অ্যাড করে নেবেন। আমি ধরে নিলাম, আমি আজকের এক্সাম্পলে ধরে নিলাম যে কোনো প্রতিষ্ঠান 5%, 10%, 15% অ্যান্ড 20%, এই চারটা অল্টারনেটিভ আপনাকে আমি একটু জুম করে নিচ্ছি বন্ধুরা। ওকে, এই চারটা অপশনের মধ্যে আপনাকে বলা হলো যে এই চারটা অপশনের মধ্যে যে কোনো একটা পার্সেন্টেজ, দ্যাট মিনস আপনি যদি 5%, 10%, 15%, 20%-এর মধ্যে আপনার পেনশনটা আপনি রাখতে পারবেন। দ্যাট মিনস ডিডাক্ট করতে পারবেন স্যালারি থেকে, এর বেশি পারবেন না। যাই হোক, এখন আমাকে যখন এই ভ্যালিডেশনগুলো দেওয়া হবে, এই অপশনসগুলো দেওয়া হবে, আমি চাইলে এই অপশনগুলো ডাটা ভ্যালিডেশন কীভাবে করে সেটা দেখিয়ে দেয়। ধরুন আমি এই জায়গাতে ড্রপ ডাউনের মাধ্যমে এই অপশনগুলো শো করতে যাচ্ছি, যেখানে অপশনগুলো থাকবে কিন্তু ড্রপ ডাউনের মাধ্যমে আপনি সিলেক্ট করবেন। সেই কাজটি আমরা ডাটা ভ্যালিডেশনের মধ্যে খুব সহজে করতে পারি। ডাটা ভ্যালিডেশনের কাজ করতে গেলে আপনাকে ফার্স্টে ডেটার মধ্যে ট্যাবটার মধ্যে যেতে হবে। ডেটা ট্যাবের মধ্যে এখানে যে ডেটা টুলস আছে এর ভিতরে আপনি ডেটা ভ্যালিডেশন দেখবেন। ডেটা ভ্যালিডেশনে অন্য অনেকগুলো অপশন থাকে বন্ধুরা, আপনি ড্রপ ডাউন ক্লিক করার মাধ্যমে অপশনসগুলো দেখবেন। ডেটা ভ্যালিডেশনে আমি যখন ডেটা ভ্যালিডেশনে যাব, এখানেও কিন্তু বেশ কিছু অপশন থাকবে। আমি এই কারণে, যেহেতু আজকে ডিটেলটা অনেক বড় হয়ে যাবে, সেক্ষেত্রে আমি সব কিছু দেখাবো না। এখানে ডেটা ভ্যালিডেশনের মধ্যে যে অ্যালাওয়ার মধ্যে অনেকগুলো অপশন আছে, আমি আর কোনো একটা ভিডিওতে ইন্ডিভিজুয়াল একটা ভিডিওতে ডেটা ভ্যালিডেশনের আলোচনা করবো ইনশাল্লাহ। এখানে আমরা যেটা কাজটা করবো, লিস্ট আকারে দেখতে চাচ্ছি। সো লিস্টটা সিলেক্ট করব। এরপরে আমি এখানে সোর্স, মানে কোন আইটেমসগুলো আমি এই লিস্ট ভেতরে দেখব, সেটা আমরা এখান থেকে সোর্সটা দেখিয়ে দেবো। এর রেঞ্জ, দ্যাট মিনস এই রেঞ্জের মধ্যে এই চারটা অপশন আমি লিস্ট আকারে দেখতে চাচ্ছি। এন্টার করব। এন্টার করার পরে এখানে ওকে বাটন ক্লিক করব, আর এখানে এগুলো অবশ্যই চেক করে দিব, টিক মার্ক করে দিব। ওকে দেওয়ার পরে এখন দেখুন এই জায়গাতে আমরা ডেটা ভ্যালিডেশন করেছি, এখানে 10%, 15%, এর বাইরে আপনি চাইলেও দিতে পারবেন না। সাপোজ আমি এখানে 6% লিখি, সেক্ষেত্রে অ্যারোর দেখাবে। দ্যাট মিনস আমি আপনাকে লিমিটেড করে দিলাম যে আপনার অপশনস সিলেক্ট করার ক্ষমতা এর ভিতরে, এর বাইরে আপনি যেতে পারবেন না বন্ধুরা। তো যাই হোক, এটা হচ্ছে ডেটা ভ্যালিডেশন সম্পর্কে জাস্ট এতটুকু ধারণা থাকলে আমরা ইনশাল্লাহ আমাদের কাজগুলো করতে পারবো, আজকের কাজগুলো। যাই হোক, আমি এটা একটা ব্লু কালার করে দিচ্ছি, ইয়েলো কালার করে দিচ্ছি। এখন আসুক আমরা স্যালারি শিটে চলে যাই। স্যালারি নিয়ে এখন আমরা কাজ করব।
যাই হোক বন্ধুরা, এখানে আইডি নাম্বার আছে, নেমস আছে। আমরা আগের ভিডিও টিউটোরিয়ালে বলেছিলাম আরও অনেক কিছুই থাকতে পারে, সেইগুলো তার মধ্যে যেমন মাদার্স নেম, অ্যাড্রেস থাকতে পারে, ডেজিগনেশন থাকতে পারে। ডেজিগনেশনটা আমরা অ্যাড করি, আমরা যাচ্ছি এখানে ইনফরমেশন আন্ডারে আরেকটা কলাম থাকবে, একটা কলাম আমরা এখানে অ্যাড করে নিতে পারি। সেটা একটু আগে দেখে দিচ্ছি, রাইট ক্লিক করার পর ইনসার্টে যায়, যেটা লেফটে যদি চান যে নেমের লেফটে থাকবে লেফটে ইউজ করতে পারেন। আমরা লেফটে ইউজ না করে নামের পরে ডেজিগনেশনটা থাকুক, সো সেটা চাই। সো বেসিকের এখানে গিয়ে আমি আপনার ইনসার্ট কলামে গিয়ে ইনসার্ট লেফট সাইডে এখানে একটা নতুন কলাম অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পরে আমি এটা বললাম কি, এটা ডেজিগনেশন। ডেজিগনেশনটাও কিন্তু আমরা ডেটা ভ্যালিডেশনের মাধ্যমে করতে পারি। কেন? কারণ আমরা জানি যে আমাদের প্রতিষ্ঠানের যে ডেজিগনেশনসগুলো আছে সেগুলো কিন্তু লিমিটেড। সাপোজ ধরুন আমি ডেটা ভ্যালিডেশনের মাধ্যমে কীভাবে করি সেটা একটু দেখিয়ে দিই। ডেটা ভ্যালিডেশনের জন্য যে সোর্সগুলো মানে কোন অল্টারনেটিভ সেগুলো আপনারা চাইলে এদিকে লিখতে পারেন। এই সাইডে আমি এই শিটের এখানে লিখলাম, আমি এখানে লিখলাম ডেজিগনেশনস দিয়ে, এটা অনেকটা রাফের মতো। ডেজিগনেশনস দিয়ে আমি ধরলাম কি আমার অফিসে টোটাল 5, 6, 7 যতগুলো ডেজিগনেশন থাকে আমি এটা করলাম কি অ্যাসেন্ডিং অর্ডারে দিলাম। ফার্স্টে দিলাম অফিসের, এরপরে সিনিয়র অফিসার, এরপরে আমরা দিলাম প্রিন্সিপাল অফিসার। তাড়াতাড়ি টাইপ করতে গিয়ে যদি কোনো মিস্টেক হয়ে যায় তাহলে ক্ষমা সুলভ দৃষ্টিতে অবশ্যই দেখবেন। প্রিন্সিপাল অফিসারের পরে যেটা থাকতে পারে সেটা হচ্ছে আমরা ধরে নিলাম এজিএম, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার দিলাম আমি হয়তো আরও স্ল্যাব থাকতে পারে, আমি জাস্ট বোঝানোর জন্য কম স্ল্যাবে আমি শেষ করে দিচ্ছি ডিজিএম। এরপরে ধরেন জিএম, এরপরে ধরেন ডিএমডি অ্যান্ড এমডি, ওকে, ম্যানেজিং ডিরেক্টর। ওকে, এই অপশনসগুলো আমরা চাচ্ছি আপনার এই যে ডেজিগনেশনসগুলো আছে এগুলোর মাধ্যমে আপনি এখান থেকে সিলেক্ট করবে যে কোনো একটা। সেক্ষেত্রে দেখুন আমরা ডেটা ভ্যালিডেশন কীভাবে করবো। আমি আগে বলেছিলাম যেখানে ডেটা ভ্যালিডেশন অপশনসগুলো চাইবেন লিস্টগুলো সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এইখানে ডেটাতে চলে যাবেন। ডেটা যে অপশনটা আছে, ডেটা অপশনের ভিতর ডেটা টুলসের আন্ডারে ডেটা ভ্যালিডেশন থাকবে। এতে ডেটা ভ্যালিডেশন ক্লিক করার পরে আপনাকে জানতে চাইবে কোন টাইপের ভ্যালিডেশন আপনি করতে চাচ্ছেন। সেটা হচ্ছে আমরা লিস্ট চাচ্ছি। লিস্ট এরপরে যেটা এখানে ক্লিক করতে হবে, এরপর আপনাকে বলতে হবে কোন সোর্স থেকে কোন লিস্টগুলো। আমরা এখানে অফিসার থেকে এমডি পর্যন্ত, এখানে ডেজিগনেশন সহ ক্লিক করবেন না, আপনারা অফিসার থেকে মার্ক করে এমডি পর্যন্ত মার্ক করার পরে এন্টার যখন চাপবেন ওই আগের যে অপশনটা চলে আসবে ওই উইন্ডোতে ওকে বাটন ক্লিক করে দেবেন। ওকে বন্ধুরা, দেখুন এখানে ডেটা ভ্যালিডেশনটা চলে আসছে। এই ভ্যালিডেশনটা আপনি যদি অন্যগুলোতে আসে সেটা হচ্ছেন এভাবে করে জাস্ট ডেটা ভ্যালিডেশনটাকে এভাবে করে আপনি টেনে দিতে পারেন। ধরুন আবিদ আহমেদ যিনি আছেন উনি হয়তো সিনিয়র অফিসার না, আমি যেহেতু ওনার বেতন সবচেয়ে বেশি এখানে, আমি ধরে নিলাম উনি এজিএম। আপনার উনি যিনি আছেন উনি ধরে নিলাম প্রিন্সিপাল অফিসার, উনিও ধরে নিলাম প্রিন্সিপাল অফিসার। হইতে পারে এখনও প্রশ্ন হতে পারে দুজন প্রিন্সিপাল অফিসারের বেতন বেসিক স্যালারি ডিফারেন্স কেন? কারণ উনি প্রিন্সিপাল অফিসার হিসেবে আগে প্রমোশন পেয়েছেন হয়তো, এই কারণে। যাক, এইগুলো আমরা তো আসলে মানে কি বলছি মানে টিউটোরিয়াল বা এটা আমরা এক্সাম্পল হিসেবে নিচ্ছি। সো ডোন্ট বি সিরিয়াস। ওকে, প্রিন্সিপাল অফিসার, এরপরে এখানে এদেরকেও ওনাকে প্রিন্সিপাল অফিসার বানাই দেয় ভদ্রলোককে। এরপরে ওনার নাম এসও, ওনাদেরকে আমরা অফিসার বানিয়ে দিচ্ছি। অফিসার, ওনাকেও সিনিয়র অফিসার বানিয়ে দিলাম। ওকে, এভাবে আমরা ডেটা ভ্যালিডেশনের কাজটা কিন্তু আমরা করতে পারি বন্ধুরা। ওকে, এখন এই ডেটা ভ্যালিডেশনের মাধ্যমে এটা করে নিলাম। এখন যেটা আমি বলেছিলাম ডেজিগনেশন আমরা অ্যাড করে নিলাম, ইনফরমেশন এই গ্রস স্যালারিটা এখানে চলে আসছে। আমরা কিন্তু গ্রস স্যালারি এখান থেকে হবে, সেই কাজটা আমরা করে নিতে পারি। প্রথমে এই তিনটাকে মার্চ করে গ্রস স্যালারি, টোটাল স্যালারিকে, এইগুলোকে এই তিনটাকে আমরা এখান থেকে হোম ট্যাবে গিয়ে মার্চ করে দিলাম। মার্চ করে ডিডাকশনটা এখানে চলে আসছে। ডিডাকশনটাও আমরা পেনশন ট্যাক্স, এই দুইটা হচ্ছে ডিডাকশনস বা এই তিনটা নিয়ে ডিডাকশন এখানে মার্চ করে আমি এই ডিডাকশনটাকে টেনে এভাবে নিয়ে যেতে পারি। চাইলে এখানে দৌড়ে ডিডাকশনটা এখানে দিয়ে দিতে পারি। আচ্ছা, যেহেতু সেল নাম্বার সেম না, এখানে 4টা এখানে 3টা, সেক্ষেত্রে হচ্ছে না, সেক্ষেত্রে এভাবে কপি কাট করার মাধ্যমে আপনারা চাইলে এইখানে বসিয়ে দিতে পারেন। কন্ট্রোল কি, একইভাবে এখানে গ্রস স্যালারিটাও এখান থেকে টেনে নিয়ে কন্ট্রোল এখানে বসিয়ে দিতে পারেন। আর যেহেতু এটা হচ্ছে এখানে ইনফরমেশনের আন্ডারে এই সবগুলো সেল এখানে ইনফরমেশন লেখাই আছে, এগুলোকে সিলেক্ট থাকা অবস্থায় মার্জ করে দিলেই, মার্জিন সেন্টার করে দিলেই ইনফরমেশনটা এখানে চলে আসবে। সো এই আমি যেহেতু এইটা হচ্ছে এটার অংশ, এটাও আমি ব্লু কালারে করে দিতে পারি চাইলে।
ব্যাকগ্রাউন্ড কালার সবগুলোকে এইভাবে, বা আপনি চাইলে এই তিনটার একটা ডিফারেন্ট কালার দিতে পারেন। আপনার সুবিধার্থে আপনার পছন্দনীয় কোনো কালার দিয়ে দিতে পারেন, এখান থেকে গ্রিন, হোয়াইট, ব্লু, হোয়াটএভার। যাই হোক, আমি এখানে একটু এভাবে একটু হালকা কালারের মধ্যে দিয়ে দিচ্ছি, এবং ফন্টটা তিনটাকে আমি ব্ল্যাক করে দিলাম। ফন্ট কালার ব্ল্যাক কালার হলে হয়তো এটা একটু ভালো দৃষ্টিগোচর হয় বেশি। সো কীভাবে এখানে আমি ব্ল্যাক কালারের ফন্ট দিলাম, এবং তিনটার কালার আমি করে দিলাম কি তিনটার কালার একটু হালকা ব্লু। ওকে, ডিটেকশনগুলো একটু হালকা রেড দিতে পারি। এভাবে করে আপনাদের যেভাবে সুবিধা মনে হয় বা যেভাবে দেখলে আপনাদের ভালো লাগে সেভাবেই আপনারা করে নেবেন। এখানে একটু হালকা রেড যদি আমি এখানে মোর কালার থেকে আপনারা চাইলে এটা বেছে নিতে পারেন। ওকে, এইখানে এভাবে একটু হালকা রেড দিয়ে দিলাম। হালকা রেড ব্যাকগ্রাউন্ডটা খুব একটু খাপ পাচ্ছে না, কেমন জানি খুব বেশি রেড হয়ে যাচ্ছে। সো আমি একটু লাইট রেড যেগুলো আছে রাইট এইটাও দিতে পারি। ওকে, দিয়ে দিলাম, সমস্যা নেই। এরপরে নেট স্যালারির জন্য আপনারা আলাদা একটা অপশন দিতে পারেন। ওকে, এখন দেখেন এখানে এই ব্যাপারটা, এটাও সেম কাজে যদি এখানে আপনি এটাকে বাড়িয়ে নিতে চান, কীভাবে মার্জ চাপ দিতে হবে, কারণ ফার্স্ট মার্জ যখন চাপবেন এটা আনমার্জ হবে, আনমার্জ হয়ে গেছে, এবং সেকেন্ড মার্জে যখন করবেন তখন এটা আবার পুরা যে সেলসগুলো আছে সবগুলোকে নিয়ে আবার মার্জ করবে। সো এইভাবেই আমরা মোটামুটি শিট এটা করলাম। এখন দেখেন আমি যেটা বলেছিলাম একটু আগে, পেনশন নিয়ে আমরা কাজ করবো। আপনি চাইলে এইখানে এত বড় সেলের দরকার নেই, সরি এত বড় স্পেসের দরকার, এটাকে চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারেন, এভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এবং আপনার অনেকগুলো ধরুন, আপনার অনেকগুলো কলাম যেগুলো বেশি বেশি জায়গা নিয়ে আছে, আপনি চাইলে এগুলো সবগুলোকে যদি অ্যাডজাস্ট করতে পারেন এভাবে, আপনি টেবিলটাকে পুরো মার্ক থাকা অবস্থায় যে কোনো একটা সেলের বর্ডারে এখানে যে লাইনটা থাকে ওটাতে ক্লিক করলে কিন্তু এই অটো অ্যাডজাস্ট করে দেবে। এখানে টোটাল ডিটেকশন হিসাবে সে কিন্তু অ্যাডজাস্ট করে নিয়েছে, টোটাল স্যালারি, নেট স্যালারি, স্পেস হিসাবে সে অ্যাডজাস্ট করে নিয়েছে, প্রতিটা কলাম পিছিয়ে অ্যাডজাস্ট করে নেবে নেমস। এইভাবে আপনি যদি চান না আর একটু ইচ্ছে মতো আপনি ম্যানুয়ালিও অ্যাডজাস্ট করে নিতে পারেন। তাহলে এখন আসলাম আমরা এই দূর পর্যন্ত আসছি। এরপরে এই জিনিসটাকে আমি একটু বোল্ড করে দিই, তো দেখতে একটু ভালো লাগবে, এবং আন্ডারলাইন করে দিই, যেহেতু এটা হচ্ছে হেডিংস অফ হেডিংস, এই তিনটা হেডিংসের মেন হেডিংস। ওকে, কীভাবে এটাকে আপনি চাইলে বাক্স আকার করে দিতে পারেন অ্যাজ ইউর উইশ। ওকে, আমি এটা করছি না। এখন আসি ওই পেনশনের যে ব্যাপারটা বলেছিলাম, পেনশনেও আমরা ডেটা ভ্যালিডেশনটা ইউজ করবো। কীরকম আমি বলবো কি, 4টা অপশন দিয়ে দেবো এখানে আমি পেনশন নামে আরেকটা ডেটা ভ্যালিডেশন ইনফরমেশন এখানে অ্যাড করছি, পেনশনস। ওকে, এটা বললাম কি 5, 10, 15 অ্যান্ড 20, এই 4টা অপশন কিন্তু আপনাকে দেওয়া হবে। তাহলে মিস্টার আবিদ সাহেবকে আমি ফার্স্টে পেনশনের কোন পেনশন সে করে, ঠিক এটার পূর্বে আমি আরেকটা কলাম এখানে টু দ্য লেফট একটা কলাম অ্যাড করে নিচ্ছি। এখানে একটা প্রবলেম হয়ে যায়, সেটা হচ্ছে কি, আমরা যখন কলাম অ্যাড করি সেটা এই ব্লু কালার হয়ে গেছে, সেটা আপনাকে আবার ওই কালারটাকে সিলেক্ট করে ওটাকে অ্যাডজাস্ট করে দিতে হবে। ওকে, কলামটা এখানে আমরা নিয়ে এসেছি, কলাম এখানে আমরা নামকরণ করবো, হবো পেনশন পার্সেন্টেজ, পেনশন পার্সেন্ট, PER দিলাম, পার্সেন্ট, পেনশন পার্সেন্টের এই কলামটা আমরা ক্রিয়েট করে নিলাম। ধরুন এই ডেটা ভ্যালিডেশন আমি যেটা বলেছিলাম, ডেটা ভ্যালিডেশন যখন করবেন সেক্ষেত্রে এখানে ডেটাটা আপনাকে সোর্সটা এখানে দেখিয়ে দিতে হবে। আমি এইখানে মাঝখানে এই কলাম এটাকে ছোটো করে দিচ্ছি, তাহলে হয়তো ব্যাপারটা দেখতে আরও কাছাকাছি চলে আসছে দুইটা। ইয়েস, দেখুন এখানে আমি যখন ডেটা ভ্যালিডেশন করার সময় এই সেলটাকে সিলেক্ট থাকা অবস্থায় ডেটাতে গিয়ে আমরা ডেটা ভ্যালিডেশন অপশন ক্লিক করব, লিস্ট ক্লিক করব, লিস্ট ক্লিক করার পরে আমরা দেখিয়ে দেবো কোন ডেটাগুলোকে আমি এখানে অল্টারনেটিভ হিসেবে দেখাতে চাচ্ছি, এই ডেটাগুলোকে। ইভেন আপনি চাইলে বাড়িয়ে ডেটা দেখাতে পারেন, সেক্ষেত্রে এখানে একটা অপশন ব্ল্যাঙ্ক হিসেবে দেখাবে। পরবর্তীতে যদি আপনি কোনো একটা অল্টারনেটিভ আছে যে 25, সেক্ষেত্রে এখানে দেওয়ার সাথে সাথে এটা এখানে শো করবে। সো আমি এখন যতটা অপশন আছে অতটাতেই ক্লিক করলাম, এন্টার করার পরে আপনি এটা আসবে, আশা করি ওকে করবেন, এইখানে অপশনসগুলো এখন চলে আসবে। এইভাবে এটাকে আপনি অটোফিলের মাধ্যমে অন্যদেরকেও এটা দিয়ে দিতে পারেন। ওকে বন্ধুরা, এখন আমি পেনশনটা আমরা তো ম্যানুয়ালি একটা সবার জন্য একটা ম্যানুয়ালি এখানে কী করে দিয়েছিলাম, এর আগে ডিটেকশনে ম্যানুয়ালি পেনশনটা আমরা ইনপুট করেছিলাম, কিন্তু আমি এবার ম্যানুয়ালি করবো। এবার করবো কি, তার পার্সেন্টেজ অনুযায়ী সে যত পার্সেন্ট দিয়েছে ঠিক তত পার্সেন্ট তার কী হবে, মানে পেনশন কাটবে। তো এই সূত্রটা ইউজ করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে করবো কি, ইকুয়াল সাইন ইউজ করবো। এটা কেটে দিচ্ছি আমি ইনফরমেশন কেটে, এখানে ইকুয়াল সাইন যেটা আছে ইকুয়াল সাইন ইউজ করবো। ইকুয়াল সাইন করে এটা বেসিকের উপরে হয়, এখানে বেসিকটা ক্লিক করার পরে আমি ইন্টু দিব, ইন্টু দিয়ে এখানে যে পার্সেন্টেজ আমি 10% ফর এক্সাম্পল, এই আবিদ সাহেব 10% কাটবে, ওটাতে একটা পার্সেন্টেজ সাইন আছে, পার্সেন্ট সাইনটা আমরা এভাবে দিয়ে দিব।
দেখুন সবার কিন্তু অটো চলে আসছে। ইভেন আপনি যদি এখানে চেঞ্জ করেন এটা অটোমেটিকলি চেঞ্জ হবে, অন্যগুলো কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয়েছে। কেউ 5% রাখলো, এটা আমি র্যান্ডমলি সিলেক্ট করে দিচ্ছি অল্টারনেটিভ থেকে। খুবই সুন্দর একটা অপশন হচ্ছে ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশনের মাধ্যমে আপনি এই কাজগুলো ইজিতে করে নিতে পারেন বন্ধুরা। ওকে, এইটা এটা অটোমেটিকলি যেহেতু এখানে আমরা ট্যাব খুলে নিয়েছি, এটা অটোমেটিকলি এদূর যেহেতু ট্যাবল আছে এই অপশনটা এদূর করে নিয়েছে নিজে অটোমেটিকলি। সো আপনি এগুলো কেটে দিতে পারেন আপনার সুবিধাতে, পরবর্তী যখন ট্যাব বাড়াবো এটা অটোমেটিকলি আবার চলে আসবে। যাই হোক, এখন পেনশনের পার্সেন্টেজ অনুযায়ী তাদের পেনশনগুলো নির্ধারণ হচ্ছে। মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু এগুলোর উপর কোনো ইম্প্যাক্ট পড়ছে না। দ্যাট মিনস ইম্প্যাক্ট পড়ছে না বলতে এটা চেঞ্জ হওয়া যাচ্ছে, এটা ডাইনামিক্যালি এটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি যদি দেখেন টোটাল বেতন হচ্ছে তার এই অ্যালাউন্স সহ যে অ্যামাউন্টটা পায় সেটা হচ্ছে 72,000। কেমন, আমি এটা একটু বড় করে অ্যালাউন্সের ঘরটা, হ্যাঁ 72,000, এবং সে কিন্তু ডিডাকশন হচ্ছে 7,000, এবং সে 65 নেট কিন্তু স্যালারি 65,000। খুব সুন্দর করে ডিনামিক, এটা যেহেতু ডাইনামিক আমি আগে বলেছি, সেক্ষেত্রে সে অটোমেটিকলি চেঞ্জ করে নিচ্ছে নিজেকে ওখানে অ্যাডজাস্ট করে নিচ্ছে। ডিডাকশনটা একটু বড় করে দেই, দেখা যাচ্ছে। ওকে, টোটাল ডিডাক্ট এটাকে বড় করে দিলাম। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস খেয়াল করবেন, এই আমাদের যে শিট ওটা কিন্তু এখন যদি আমি এটাকে প্রিন্ট করতে যাই আপনারা দেখবেন অনেকখানি অংশ কাটা পড়েছে, অনেকগুলো অংশ মানে এখানে শো করছে না। এখানে যে একটা হালকা আকারে একটা নতুন একটা বর্ডার লাইন দেখা যাচ্ছে, ভালো করে খেয়াল করলে দেখবেন এই বর্ডারটা পর্যন্ত এটা প্রিন্ট করবে। তো এই প্রবলেমটাতে আমরা কিন্তু কম সবাই পড়ি যে প্রিন্ট করতে গিয়ে অনেক প্রবলেম হয়ে যায়। অনেক সময় এমনও দেখবেন যে বিশাল একটা ওয়ার্কশিট যেখানে সব ডেটা কিন্তু আপনার রিলেটেড না। দ্যাট মিনস ধরেন আপনার প্রতিষ্ঠানে অনেকগুলো ব্রাঞ্চেস আছে, সেক্ষেত্রে আপনার ব্রাঞ্চের যে ইনফরমেশনগুলো এগুলো এই যে এক্সেল শিটটা আপনাকে দিয়েছে আপনার হেড অফিস, সেখানে সব ব্রাঞ্চের ইনফরমেশন, বাট আপনাকে প্রিন্ট করতে হবে নির্দিষ্ট মাঝখানে কোনো একটা পয়েন্টে গিয়ে আপনার ইনফরমেশনগুলো আমরা প্রিন্ট করতে। সেক্ষেত্রে আমরা কিন্তু অনেকখানি সমস্যাতে পড়ে যাই প্রিন্ট করতে গিয়ে। এই কারণে আমি শুধু প্রিন্ট নিয়ে একটা ইউনিক ভিডিও বানাবো, যেখানে এই প্রবলেমগুলো কীভাবে আপনাকে মাঝখান থেকে স্পেসিফিক কোনো পার্ট যদি প্রিন্ট করতে হয় সেটা করবেন কীভাবে। এইভাবে একটা পেজ আপনাকে ধরেন আপনার বসে বললো যে এইভাবে এই পুরো শিটটা আপনাকে একটা পেজে এনে দেয়, সেক্ষেত্রে আমরা অনেক প্রবলেম করছি প্রিন্ট। সাপোজ এখন যদি আমি এটা প্রিন্ট দিই সেক্ষেত্রে এটা 2-3 পেজে চলে যাবে, দেখা যাবে আপনি মানে এক পলকে নিজের চোখের সামনে সব ইনফরমেশন পাবেন না, যেটা আসলে তখন ব্যাপারটা হয়তো সুন্দর হবে না, বা এটা ডাটা অ্যানালাইসিসের ক্ষেত্রে আপনাকে খুব একটা হেল্পফুল হবে না। সো এই প্রবলেমগুলো নিয়ে আমি প্রিন্টের একটা বানাবো, ভিডিও ডিটেল ইনশাল্লাহ দেখবেন। কারণ আমি যদি যদি এইগুলো নিয়ে আলোচনা করতে চাই এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে যাচ্ছে, আর বড় হয়ে যাবে। সো আমি এখন এইভাবে পার্সেন্টেজগুলো আমি অ্যাড করে দিলাম, বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো এখানে আরেকটা ব্যাপার হচ্ছে আপনি চাইলে এখানে আরও ডিটেকশনের ঘর আমি যেভাবে দেখিয়ে দিয়েছি, ডিটেকশনটা ঘর আপনারা অ্যাড করে নিতে পারেন। এটাকে আমি মার্চ করে নিচ্ছি একটু, হোম ট্যাবে গিয়ে এটাকে মার্চ সেন্টার ডাবল ক্লিক, মার্চ হয়ে গেছে। এটা হচ্ছে ডিটেকশনের ঘর। ওকে, তো একইভাবে আমরা যদি এখানে আরেকটা ট্যাব বাড়িয়েছি, এটাও আপনারা আগের মতো করে মার্চ অ্যান্ড ডিটেকশন করে মার্চ অ্যান্ড সেন্টার করে নিতে পারেন। ডাবল ক্লিকের মাধ্যমে মার্চ অ্যান্ড সেন্টার হয়ে গেল। ওকে, এখন এইভাবে আমরা নেট সেলেক্ট করলাম, আমরা ফিল্টারিং দেখলাম, আমরা ডেটা ভ্যালিডেশনও দেখলাম, ইফ ফাংশনটা দেখেছি, বাট আমরা এখানে এই ফাংশনটা ইউজ দেখি না। দ্যাট মিনস এখানে কীভাবে এই ফাংশনটা আমরা ইউজ করতে পারি, অল্টারনেটিভ ডিসিশন মানে বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন ডিসিশন, এটা আমরা কীভাবে ইউজ করতে পারি সেটা আমরা একটু দেখি। আগে ধরুন এখানে এটা কোনো একটা নির্দিষ্ট ব্রাঞ্চের ইনফরমেশন, এটা হচ্ছে নির্দিষ্ট একটা প্রতিষ্ঠানের ইনফরমেশন। টোটাল আমার এতগুলা কি আছে, আমার এই পরিমাণ আপনার এমপ্লয়ি আছে। এখানের মধ্যে ধরুন 4 জন করে কি গ্রামে ব্রাঞ্চে জব করে, আর বাকি যারা আছে তারা শহরের ব্রাঞ্চে জব করে। সেক্ষেত্রে আমি করলাম, যেহেতু শহরের লিভিং এক্সপেন্সেস একটু বেশি, সেক্ষেত্রে তাদেরকে আমি হাউস রেন্টটা এভাবে ফিক্সড সবার জন্য একটা ইন্ডিভিজুয়াল 40% না দিয়ে আমি চাচ্ছিলাম এখানে যে এমপ্লয়ি ভেদে এটা ডিফার করবে। দ্যাট মিনস যারা সিটিতে তারা 45, যারা গ্রামে তারা 40। তো সেক্ষেত্রে আমার এখানে একটা নতুন আরেকটা ইনফরমেশনের ক্ষেত্রে নতুন সে কি গ্রামে জব করে কিনা শহর জব করে এটা জানার জন্য আমার নতুন করে এইখানে নতুন একটা ট্যাব আমার থেকে ইনক্লুড করে নিতে হবে। ইনসার্ট ট্যাবে গিয়ে দ্য লেফট, এখানে নতুন একটা ট্যাব এখানে চলে আসছে। যে আগের প্রবলেমটা এখানে আপনারা আবার দেখতে পাচ্ছেন, এটাকে আমি আনমার্জ করে দিচ্ছি। আনমার্জ করার কারণে সে এই জিনিসটাকে যদি আমি এখন আবার মার্জ করে পুরোটা নিয়ে নেবে, সেক্ষেত্রে আমি এই 3টাকে মার্জ করব। কারণ এরা হচ্ছে টোটাল অ্যালাউন্স এদের আন্ডারে, এগুলো সবগুলোকে আমি আনমার্জ করে দিচ্ছি একটু, তাহলে হয় কি ব্যাপারটা ইজিতে আমি আবার নতুন করে মার্জ করে ব্যাপারটাকে ঠিক করে নিতে পারবো।
একটু ওকে আনমার্জ করে নিলাম। আনমার্জ করার পরে আমি জানি যে এই 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 ইনফরমেশনগুলো সে কোথায় কাজ করে, ওয়ার্ক এরিয়াতে ওয়ার্ক এরিয়া দিলাম। ওকে ওয়ার্ক এরিয়া দেওয়ার আমি জানি এগুলো হচ্ছে তার ইনফরমেশন রিলেটেড, এই ঘরগুলো ইনফরমেশন রিলেটেড। তাহলে এই দূর পর্যন্ত তার ইনফরমেশন রিলেটেড, কিন্তু গ্রসলাটি এখানে চলে আসছে, আমি গ্রসলাটি কাট করে নিচ্ছি। কাট করে এখান থেকে শুরু হচ্ছে তার ডিডাকশন বা অ্যালাউন্স রিলেটেড। আমি এটা এখানে গ্রসলা রিলেটেড এগুলোকে আমি পুরোটাকে এই 4টা ঘরকে আমি আবার মার্চ করে নিলাম। মার্চ করার পরে এটা এর আন্ডারে হেড অফ দ্য হেড। ওকে ঠিক একইভাবে এগুলোকে আমি মার্চ করে মার্জিন সেন্টার যখন দেবো, এটাও কিন্তু এখানে আন্ডারে সেমভাবে ডিডাকশনটা এখানে যেহেতু চলে এসেছে, ডিডাকশনটাকে আমি কাট করার মাধ্যমে এরপরে এখানে ঘরে রেখে দিলাম এবং আমি করলাম কি এটাকে সহ এই 4টা ঘরকে একটি মার্চ, এই 4টা 1 2 3 4 4টা ঘরকে আমি মার্চ করে নিলাম। মার্চ করার পরে সেগুলো স্যালারি আন্ডারে চলে আসছে। ডিডাকশনগুলোকে মার্চ করে দিলাম, এই 4টা ঘরকে আমি মার্চ করে দিলাম। ওকে সেই ডিডাকশনে চলে আসছে। ওকে এরপর আমি বললাম কি এখানে ওয়ার্ক এরিয়াতে আমি দুইটা অল্টারনেটিভ দেবো। এটা হচ্ছে এখানে একটা নতুন একটা ওয়ার্ক এরিয়া দিয়ে দিলাম। একটা হচ্ছে সিটি, একটা হচ্ছে ভিলেজ অথবা রুরাল এরিয়া যেটা আমরা বলি, এটা দিলাম সিটি এরিয়া, এটা হচ্ছে রুরাল এরিয়া। এভাবে আমি দুইটা অপশন আপনাকে দিয়ে দিলাম যে আপনার সিটিতে, অথবা আপনার চাইলে 1 2 দিয়েও এটাকে মার্ক করে নিতে পারেন। 1 মানে হচ্ছে সিটি, 2 মানে রুরাল, এভাবেও করে নিতে পারেন। আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা করেন। এখানে ডেটা ভ্যালিডেশন করতে চাইলে আমাকে ডেটা ভ্যালিডেশন যাইতে হবে। যাওয়ার পরে এখানে আমি লিস্টে ক্লিক করব আগের মতোই এবং এটা সোর্স হিসেবে দেখিয়ে দেবো। আমি কত পর্যন্ত সোর্স হিসেবে নিচ্ছি সেটা হচ্ছে আমরা একটু এদিকে গেলে এই সিটি অ্যান্ড রুরাল এরিয়া সিলেক্ট করব, এন্টার করব, ওকে করব। দেখতে পাবো এখানে যে ডেটা ভ্যালিডেশনটা চলে আসবে, ইয়েস সিটি অ্যান্ড এরিয়া আর রুরাল এরিয়া। ওকে সেমভাবে এটাকে যদি অটো ফিলের মাধ্যমে টান দেই সেক্ষেত্রে সবগুলো রুরাল এরিয়া অটোমেটিকলি চলে এসেছে। আপনার তাহলে এগুলোকে চেঞ্জ করে দিব। এখন আমি এগুলো সিটি এরিয়াতে কাজ করে, এ ভদ্রলোক রুরাল এরিয়াতে কাজ করে। উনি সিটি এরিয়া, উনি হচ্ছে সিটি এরিয়া, আর উনি হচ্ছে রুরাল এরিয়া। উনি রুরাল এভাবে করলাম। জাস্ট 3 জনকে সিটিতে দিয়ে দিলাম, অথবা আর চাইলে 4 জনকে দিতে পারি। এটা আপনারা, আমি তো এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, এটা আপনারা আপনাদের চাইলে মোতাবেক চেঞ্জ করে দিতে পারেন। এখন আসি ওয়ার্ক এরিয়া কী জন্য এখানে ফ্যাক্টর আমাদের জন্য একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, কারণ আমরা এই যে হাউস রেন্ট দিব এটা কিন্তু ডিপেন্ড করবে অন ওয়ার্ক এরিয়া। তো সেক্ষেত্রে আমরা যেহেতু ওয়ার্ক এরিয়া ভেদে এটা ডিফার করবে, তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে একটা ইফ ক্লজের ব্যবহার করবো। বন্ধুরা ইফ ক্লজের ব্যবহার, যেহেতু এখানে দুইটা অল্টারনেটিভ বন্ধুরা, সেক্ষেত্রে এখানে নেস্টেড ইফের দরকার হবে না। আমরা একটু আগে শিখেছিলাম যে নেস্টেড ইফ কখন, যখন 2 এর অধিক অল্টারনেটিভ আমাদের সামনে থাকবে তখন আমরা নেস্টেড ইফ ইউজ করবো। এখানে জাস্ট একটা ইফ ক্লজ আমরা ইউজ করলেই বাকিটা রুরাল এরিয়া হিসেবে ধরে নেবে। সিটি এরিয়া মানে যেটা সিটি এরিয়া না সেটা অবশ্যই রুরাল এরিয়া, যেটা রুরাল এরিয়া না সেটা হচ্ছে সিটি এরিয়া, এভাবেই ধরে নেবে এক্সেল। এখন আমরা এখানে সূত্রটা ইউজ করবো। এখানে কেটে দিচ্ছি সবগুলো, আমি কেটে দিচ্ছি যেগুলো ম্যানুয়ালি আমরা ইনক্লুড করে, সবগুলো আমি ডিলিট করে দিলাম সূত্র। এখানে ইকুয়াল সাইন দিব, ইকুয়াল সাইন দিয়ে আমি বলবো ইফ দিয়ে এখানে যে আর্গুমেন্টসগুলো দিব লজিক্যাল টেস্ট কি হবে, আমি বলবো কি এইটা যদি এই যে সেলটা আছে এই সেলটা ইকুয়ালস, যেহেতু টেক্সট বসাবো সেহেতু অবশ্যই ডাবল কোটেশন ভুলবেন না। এই জিনিসটা অনেকে ভুল করে, বারবার এটা করা যাবে না। এরিয়া আপনার কেস সেন্সিটিভ যেভাবে দিয়েছেন ওখানে সিটি এরিয়া ওভাবেই হতে হবে এবং ক্লোজ করে দিব। ক্লোজ করার পরে আমি বললাম কি এটা যদি হয় এই জিনিসটা, দ্যাট মিনস এই কলামে যদি সিটি এরিয়া লেখা থাকে তাহলে এই ভদ্রলোক কী পাবে, মনে হবে বেসিক যেটা আছে এই বেসিকের ইনটু কত পার্সেন্ট বন্ধুরা, সিটি এরিয়াতে 45% বা 50%, আমি ধরে নিলাম 50%, 50 বা 45 দিলাম, 45% সাইন দিবেন, 45% পাবেন। এখন আমরা বললাম যে সিটি এরিয়াতে 45%, তাহলে যদি আপনার কন্ডিশন ঠিক না হয় বা কন্ডিশন যদি ট্রু না হয় তখন কী করবো, তখন জাস্ট আবার কমা দেওয়ার পর সেকেন্ড কন্ডিশন চলে, যেমন দ্যাট মিনস যখন ফলস হবে তখনও বেসিকের উপরে, দ্যাট মিনস আমি বেসিকটাকে সিলেক্ট করে দিয়েছি, বেসিকের ইনটু 40%, 40 দিয়ে পার্সেন্টেজ সাইন দিব, আমরা পার্সেন্ট পাবো। এইখানে আমরা ইফ ক্লজটাকে ক্লোজ করবো, ক্লোজ ইন প্যারেন্থেসিস
প্রথম বন্ধনী যে ক্লোজিং আছে ওটা দেওয়ার পরে এন্টার চাপুন। দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে এটা চলে আসছে। সিটি এরিয়াতে যারা আছে তারা 40% 45% আকারে পাবে। আপনি যদি ম্যানুয়ালি এটা ক্যালকুলেট করেন, আমরা এটা যখন আমি একটা ক্যালকুলেটর ওপেন করে দেখিয়ে দিই এটা যে এটার অ্যাকুরেসিটা। ক্যালকুলেটর যারা কম্পিউটার ক্যালকুলেটর ওপেন করতে জানেন না, তাদের শর্টকাট একটা বই দেখিয়ে দিই। উইন্ডোজ কি প্লাস আর, উইন্ডোজ কি প্লাস আর লেখার পরে CALC, ক্যালকুলেটরের CALC চাপার পরে এন্টার চাপলে ক্যালকুলেটর চলে আসবে বন্ধুরা। একটু সময় নিচ্ছে, ক্যালকুলেটর আর খুঁজতে হবে না। আপনি যখন অফিসে কাজ করবেন ক্যালকুলেটর খোঁজার কোনো কারণ নেই বা কোনো দরকার নেই। যাই হোক, এখানে আমার সায়েন্টিফিক ক্যালকুলেটরটা চালু করা আছে, আমি সায়েন্টিফিক ক্যালকুলেটর চালু করে গেছিলাম স্ট্যান্ডার্ডে গিয়ে। এখন এইভাবে আপনার ক্যালকুলেটর দেখতে পাবেন। তো বন্ধুরা আমরা অ্যাকুরেসিটা একটু চেক করে সিটি এরিয়াতে যারা আছে তারা বললাম কি 45%, তাহলে এখানে আমি 50,000 ইন্টু 45%, 0.45 যে এই সেম কথা 22,500 মিলে গেছে বন্ধুরা। দেখেন 22,500 চলে আসছে। একইভাবে আমি যদি ওনার রুরাল এরিয়া যিনি কাজ করে ওনাকে 35,000 ইন্টু 40%, 14,000 বন্ধুরা। ঠিক আছে, 14,000, তাহলে অ্যাকুরেসি দ্যাট মিনস আমার কাজ করছে, ওয়ার্কিং ফাইন। ওকে, তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা এইভাবে কীভাবে ইফ ক্লসে ব্যবহার করে আমরা এই সহজ কঠিন কাজগুলোকে খুব সহজেই করে নিতে পারি। এখানে এই কাজগুলো কীভাবে করা লাগে আমরা এখানে দেখে নিলাম। এভাবে আপনারা চাইলে এগুলো ইনফরমেশন আস্তে 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 এভাবে ইনফরমেশন আপনারা অ্যাড করে নিতে পারেন, ট্যাবে অ্যাড করে নিতে পারেন। অন্য কারো ইনফরমেশন থাকলে এগুলো অ্যাড করে দিই। আমি একটু জুম আউট করে দিই, তাহলে পুরো শিটটা যাতে আপনারা এক নজর দেখতে পারেন। এটাই হচ্ছে আমাদের এখনকার স্যালারি শিট। বর্তমানের স্যালারি শিটে আমরা আজকে যেটা ইউজ করেছি প্লাসের ব্যবহার শিখেছি, এগুলো আমি কিন্তু এখানে কাজ যেগুলো আমরা রাফ করেছি এগুলো আমি এখানে আপনাদের জন্য করে রেখেছি। আমি এই শিটটা আপনাদেরকে ডাউনলোড লিঙ্কে দিয়ে দেবো বন্ধুরা। এইভাবে আপনারা চাইলে খুব দারুণ একটা স্যালারি শিট তৈরি করতে পারেন। তো এরপরে আমরা আরও কিছু জিনিস শিখবো অ্যাডভান্স লেভেলে এই স্যালারি শিটের উপরে। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। এরপর আমরা দেখবো ধরুন আপনি কোনো একজন নির্দিষ্ট লোকের ইনফরমেশন বা ওনার একটা পে স্লিপ রেডি করতে চাচ্ছেন, একটা যেটা বলা স্যালারি ডিটেলস আর কি, সে একটা ফর্মেট রেডি করার মাধ্যমে কীভাবে একটা স্যালারি ফর্মেট রেডি করে প্রতিজনের স্যালারি ইনফরমেশন এইখানে খুব ইজিতে নিয়ে আসতে পারি। এই জিনিসগুলো অ্যাডভান্স লেভেলে এই জিনিসগুলো আমরা শিখবো। তো এই পর্যন্ত আজকে ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্ত থাকবে বন্ধুরা। এই পর্যন্ত যদি আপনাদের আমার ভিডিও টিউটোরিয়ালে ভালো লাগে অবশ্যই লাইক বাটন ক্লিক করবেন বন্ধুরা, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং এই টিউটোরিয়াল রিলেটেড এই আজকের সাবজেক্ট রিলেটেড যদি কোনো টপিক কোনো কোয়েরি আপনার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। আমি যখন দেখবো তখনই আপনার এটার অ্যান্সার করার চেষ্টা করব। তো তাছাড়া আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আগামী ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।